আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রুকসানা মিম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে আক্তারকে হেনস্থার প্রতিবাদে ঢাকা এনসিপির বিক্ষোভ, নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় দূতাবাস কর্মকর্তাদের শাস্তির দাবি, সরকারের দুঃখ প্রকাশ। ফেব্রুয়ারিতে নির্বাচনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। নিউ ইয়র্কে মার্কিন দূতের সঙ্গে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দিয়েছেন জাতিসংঘ অধিবেশনে। নির্বাচনে শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। ভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে দাবি বিএনপির। অসত্য বক্তব্যের নিন্দা জামাতের। পিছিয়ে গেল চাকসু নির্বাচনও। 12 অক্টোবরের পরিবর্তে 15 অক্টোবর নির্ধারণ, কারচুপির অভিযোগ তুলে পুনরায় জাকসুর ভোট গ্রহণ দাবি ছাত্র দলের। এবং মারণাস্ত্র ও বোমা মেরে জুলাই আন্দোলন দমনের হাসিনা ইনুর কথোপকথনের প্রমাণ মিলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2 সাক্ষীর জবানবন্দি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব আক্তার তাসনিম জারাকে হেনস্থার ঘটনায় নিউ ইয়র্কে কনসাল জেনারেলের পদত্যাগ চেয়েছেন তিনি। বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব দাবি জানান। বিএনপিকে আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি ছেড়ে দেশ গঠনের রাজনীতি করার আহ্বানও জানান তিনি। পরে রাজধানীতে বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা। খায়রুল ইসলামের রিপোর্ট। সরকার প্রধানের আমন্ত্রণে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও কেন্দ্রীয় নেত্রী ডাক্তার তাসনিম জারার ওপর ডিম নিক্ষেপ সহ হেনস্থা করে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার অনুসারীরা। এ ঘটনার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। ফলে আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। নাহিদ বলেন, আক্তার হোসেনের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর আগেও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ গণঅভ্যুত্থানের পক্ষের নেতৃবৃন্দকে দেশের ভিতর ও বাহিরে নানাভাবে হেনস্থা করা হয়েছে। আর এসব ঘটনার পিছনে প্রশাসনের কর্তা ব্যক্তিদের ইন্ধন রয়েছে বলেও সন্দেহ করেন নাহিদ ইসলাম। এ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিউ ইয়র্ক কনসাল জেনারেলের পদত্যাগ সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্যাসিবাদদের দোসরদের খুঁজে বের করার দাবি জানান তিনি। নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা এই দাবিগুলো পেশ করব এবং তার থেকে আমরা জবাব দিতে চাবো যে আমাদের যে বিদেশে যে এম্বাসিগুলো রয়েছে তারা কেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হচ্ছে এবং কেন ফ্যাসিস্ট আওয়ামী তৎপরতা তারা বন্ধ করতে পারছে না। ভারতীয় একটি গণমাধ্যমকে দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা শুভ হবে না। দেশের কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই। যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। নির্বাচন কমিশন নাকচ করলেও নাহিদ ইসলাম বলেন, এখনো দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার প্রত্যাশা করে তার দল। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। সংবাদ সম্মেলন শেষে নিউ ইয়র্কে এনসিপির শীর্ষ নেতাদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। মিছিল শেষে টিএসসিতে শেখ হাসিনার পোস্টারে ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানায় রেড জুলাই ব্যানারের সংগঠনের নেতাকর্মীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গীদের নিউ ইয়র্কে লাঞ্ছিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আক্তার হোসেন ও
তাসনিম জারাকে হেনস্থার ঘটনায় অন্তর্বর্তী সরকার দুঃখিত। ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার সহযোগী ও সমর্থকরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয় এই বিবৃতিতে। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, মার্কিন ফেডারেল ও স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। পরে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এ সময় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। দেশ এজন্য সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি। এ সময় সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘ সদর দপ্তরে সামাজিক ব্যবসা, যুব ও প্রযুক্তি বিষয়ক উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সহ অনেক দেশই তীব্র চ্যালেঞ্জের মাঝেই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। তবে ১৩ লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া, বারবার জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলানো এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলা করছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে জাতিসংঘের বাজেট কমানোয় উদ্বেগ জানান তিনি। আন্তর্জাতিক সহায়তা বাড়ানো, প্রযুক্তিগত সহায়তা দেয়া এবং জলবায়ু পরিবর্তনের উচ্চ ঝুঁকির সম্মুখীন দেশগুলোর জন্য ন্যায়সঙ্গত উত্তরণ নিশ্চিত করতে বিশ্বকে প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। দিদারুলের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। এ সময় তার পরিবারের সদস্যদের হাতে একটি ক্রেস্ট তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দিদারুল ইসলামের বাবা, মা ও তার ২ ছেলে। গত ২৮ জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউতে বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল ইসলাম। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিয়েভা সহ বিভিন্ন দেশ ও সংস্থার নেতারা। আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই অধিবেশন শুরু হয়েছে। এরই মধ্যে অধিবেশনে বক্তব্য রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস সহ নানা ইস্যুতে বক্তব্য রাখেন তিনি। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অধিবেশনে ভাষণ দেন। অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। জাতীয় নির্বাচনে শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তাদের ১১৫টি সংরক্ষিত প্রতীকের তালিকায় শাপলা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সফল করতে ২৮ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে মতবিনিময় করবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজের অগ্রগতি জানাতে আগারগাঁওয়ে কমিশন সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, চলতি মাসের ২৮ তারিখ থেকে বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক বৈঠক করবে কমিশন। যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ,
প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি এবং নির্বাচন কমিশনের কাছে থাকা প্রতীকের সংরক্ষিত তালিকাটি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে আবার ইসিতে ফেরত এসেছে বলে জানান তিনি। আরপিও সংশোধনের প্রস্তাবটা এখন আইন লেজিসলেটিভ বিভাগে অপেক্ষমান আছে, সেটাও আমরা এখনো পর্যন্ত আশা করি আমরা খুব অচিরেই এটা পেয়ে যাব। নির্বাচন কমিশনের তালিকায় সংরক্ষিত প্রতীকগুলোর ভেতর থেকে যে কোনো একটি দলের জন্য বাছাই করতে হয় জানিয়ে আক্তার আহমেদ বলেন, এতে শাপলা প্রতীক না থাকায় তা কোনো রাজনৈতিক দলকে দেয়া সম্ভব নয়। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নতুন রাজনৈতিক দলের বিষয়টি পর্যালোচনায় আছে জানিয়ে সচিব আরও বলেন, খুব শিগগিরই তাদের নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। 30টি আসন না দেয়ায় জামাত বিএনপির উপর চাপ সৃষ্টি করছে, এই শিরোনামের ভারতের একটি সংবাদ মাধ্যমে দেয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল। এক বিবৃতিতে জানানো হয়, মির্জা ফখরুল স্পষ্টভাবে জানিয়েছেন, প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তা তিনি বলেননি। এদিকে মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামাতে 30টি আসন চাওয়া নিয়ে যে তথ্য মির্জা ফখরুল পত্রিকাটিতে দিয়েছেন তা অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসা পরায়ণ বলে উল্লেখ করা হয় দলটির এক নেতা। এটা একটা অসত্য বক্তব্য। এই ধরনের কোনো আলোচনা বিএনপির কারোর সাথেই হয় নাই, ওনার সাথে তো না, কারোর সাথে আমাদের হয়নি। সরকারের কাছে তো দাবি দিতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবি যেন কাকে চাপে রাখা বা কাকে খুশি করার জন্য এটা আমরা করি নাই। এটা আমরা জনকল্যাণেই ভেবেচিন্তেই আমরা এটা দিয়েছি। এটা শুধুমাত্র তো আমাদের দাবি না, এখন এটা একটা অর্থে বলা যায় এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আর অনেকগুলো রাজনৈতিক দল পিআর চাচ্ছে, হয়তো ফুল পিআর সবাই চাচ্ছে না, কিন্তু কোনো না কোনো ফরম্যাটে তো পিআর চাচ্ছে। গণহত্যাকারী কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি চক্র গোপন মিশনে নেমেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, চক্রটি পতিত স্বৈরাচারী সহযোগিতায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। এদিকে বিদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলা করে পতিত স্বৈরাচার দেশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মইনুল আহসানের রিপোর্ট। দল যাকে মনোনয়ন দিবে তার জন্য সকলে আপনারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের কাউকে এখনো দলের পক্ষ থেকে সবুজ সংকেত দেয়া হয়নি বলে দাবি করা হয় এই সংবাদ সম্মেলনে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কিছু সংবাদ মাধ্যম সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে সংবাদ প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। জাতীয় সংসদ নির্বাচনের কিংবা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে। যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তিকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে। সবুজ সংকেত নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছেন। বিএনপির এই মুখপাত্র দাবি করেন, নিজেদের স্বার্থে একটি মহল গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। বিনিময়ে তারা পতিতদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার স্বপ্নে বিভোর। ফ্যাসিস্ট সরকারের পতন যখন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিদেশের মাটিতে জাতীয় নেতৃবৃন্দের উপর হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা আবারও প্রমাণ করেছে তাদের সন্ত্রাসী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। এখনো আওয়ামী লীগের দোসররা তারা কিন্তু এই বাংলাদেশে আছে। এই আওয়ামী লীগের দোসরদের সঙ্গে কারা হাত মিলিয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। যারা চোরাগুপ্তভাবে এখন বিভিন্নভাবে মিছিল করছে, জটিকভাবে যেখানে আন্দোলন করছে, এমনকি বিদেশে
নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগোপ্তা হামলা দিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে। একটি দল জাতীয় নির্বাচন পেছাতে নানা ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে তা মোকাবিলা করবে বিএনপি। যে লড়াই 18 বছর আগে শুরু হয়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রাকসুর পর পিছিয়ে গেল চাকসু নির্বাচন। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল নির্বাচনের তারিখ 3 দিন পিছিয়ে 15 অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এই তথ্য জানিয়েছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী। এছাড়া নির্বাচনের কারণে 12 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার পর্যন্ত বাড়ানো হয়েছে। তফসিল অনুযায়ী মঙ্গলবার বিকেলে 3:30 পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। তারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল যে তারা নির্বাচনের জন্য 2-1 দিন সময় চায় অতিরিক্ত। প্রধান নির্বাচন কমিশনার মহোদয় সকল নির্বাচন কমিশনারদের কাছে এই মতামত উত্থাপন করার পরে অ্যানোনিমাস সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু হল এবং হোস্টেল সংসদ ইলেকশন 12 তারিখ রবিবারের পরিবর্তে 15 তারিখ বুধবারে নির্ধারণ করা হলো। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ ছিল বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার পরে নির্বাচন কমিশনাররাও ফিল করতেছেন যে এই 5টি ওয়ার্কিং ডে প্রস্তুতির জন্য যথেষ্ট নাও হতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট গ্রহণের দাবি জানিয়েছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এই দাবি জানায়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চাকসু নির্বাচনের ভিপি প্রার্থী শেখ সাদি, নারী জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী সহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী এ সময় উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে শেখ সাদি 12টি দাবি তুলে ধরে বলেন, বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। অনিয়মের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিলেও তাতে সাড়া দেয়নি। এ অবস্থায় পুনরায় চাকসু নির্বাচন দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভিপি পদে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিত্তু। এছাড়া জিএস সহ প্রায় 21টি পদে জয়ী হয় ইসলামী ছাত্র শিবির। এবার আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলন শেষে ইসরায়েলের জন্য রেড লাইন বা বিপদসীমা ঘোষণা করেছে সৌদি আরব ও ফ্রান্স। তারা স্পষ্ট জানিয়েছে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে সেখানে বসতি স্থাপনা বা দখলদারির চেষ্টা আন্তর্জাতিকভাবে রেড লাইন অতিক্রম বলে বিবেচিত হবে। ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ও মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে জাতিসংঘ, ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন শেষে এক বিবৃতিতে দেশ দুটি জানায়, ইসরায়েল এ রেড লাইন অতিক্রম করলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। একই সাথে বিদ্যমান ও ভবিষ্যতের শান্তি চুক্তিগুলো সরাসরি হুমকির মুখে পড়বে। DHL এক্সপ্রেস এবং দ্য ডেইলি স্টার যৌথ আয়োজনে 23তম বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ঢাকার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এবছরের অ্যাওয়ার্ডস পেয়েছেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার সিটি ব্যাংক, এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার ওয়ালটন গ্রুপ, বিজনেস পারসন অব দ্য ইয়ার আহসান খান চৌধুরী, আউটস্ট্যান্ডিং উইমেন ইন বিজনেস সাদিয়া হক, লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনিস উদুল্লাহ। অনুষ্ঠানে DHL এক্সপ্রেস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মিয়ারুল হক বলেন, বিজয়ীরা শুধু শিল্পকে নয়, দেশের অর্থনীতি ও বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থানকে শক্তিশালী করছেন। এবার খেলার খবর।
শ্রীলঙ্কাকে হারিয়ে টি-20 এশিয়া কাপে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। মঙ্গলবার আবু ধাবিতে টুর্নামেন্টের সুপার 4-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের 5 উইকেটে হারায় তারা। শ্রীলঙ্কার দেয়া 134 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে সাহিবজাদা ফারহান ও ফখর জামান 45 রান যোগ করে স্কোরবোর্ডে। 15 বলে 24 রান করা সাহিবজাদাকে ফেরান থিকসানা। একই ওভারে আউট হন ফখর জামানও। এরপর সাইম আইয়ুব, অধিনায়ক সালমান এবং মোহাম্মদ হারিস টিকতে না পারলে চাপে পড়ে পাকিস্তান। তবে কোনো অঘটন ঘটতে দেননি মোহাম্মদ নওয়াজ ও হুসেন তালাদ। দুজনের 41 বলে 58 রানের জুটিতে 12 বল বাকি থাকতে 5 উইকেটের জয় পায় পাকিস্তান। এ জয়ে ফাইনালের পথে টিকে রইলেন শাহিন সালমানরা। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলিং তোপে 8 উইকেট হারিয়ে 133 রান সংগ্রহ করে লঙ্কানরা। 2 উইকেট ও অপরাজিত 30 রান করে ম্যাচ সেরা হয়েছেন অলরাউন্ডার হোসেন তালাত। প্রস্তুতির ঘাটতি নিয়েই ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট খেলতে দুপুরে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ নারী দল। বিশ্বকাপ মঞ্চে খেলতে যাওয়ার আগে পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি দল অসন্তুষ্ট নিগার সুলতানা জ্যোতিরা। প্রস্তুতিতে কোনো আন্তর্জাতিক সিরিজ খেলতে না পারার আক্ষেপও আছে নারী ক্রিকেটারদের। নিজেরা 2 দল ভাগ হয়ে অনূর্ধ্ব 15 পুরুষ দলের সাথে একটি সিরিজ খেললেও প্রস্তুতি আশানুরূপ হয়নি বলে মনে করেন দলের অধিনায়ক। এই সীমিত প্রস্তুতি নিয়েও বিশ্বকাপে অন্তত 2টি ম্যাচে জয়ের আশা করছে বাংলাদেশের নারীরা। আগামী 30 সেপ্টেম্বর শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। 2 অক্টোবর কলম্বোয় নিজেদের প্রথম ম্যাচ পাকিস্তানের নারীদের মুখোমুখি হবে বাংলাদেশ। রাজশাহীতে ডিআইজি কাপ ফুটবল টুর্নামেন্টে আলফা টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চার্লি টিম। জেলার পুলিশ লাইন্স মাঠে প্রতিযোগিতার ফাইনালে চার্লি টিম 5-4 ব্যবধানে আলফা টিমকে হারিয়ে শিরোপা জিতে নেয়। টুর্নামেন্টে 4টি দল অংশ নেয়। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। এ সময় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান, এটিএন বাংলার চিফ রিপোর্টার জিএম তসলিম। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি শাহজাহান বলেন, পুলিশ সদস্যদের মধ্যে চিত্ত বিনোদনের জন্য খেলাধুলার চর্চা করা অত্যন্ত জরুরি। ভবিষ্যতে নানা ধরনের খেলার প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান তিনি। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। নিউ ইয়র্কে আক্তারকে হেনস্থার প্রতিবাদে ঢাকা এনসিপির বিক্ষোভ। নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় দূতাবাস কর্মকর্তাদের শাস্তি দাবি, সরকারের দুঃখ প্রকাশ। ফেব্রুয়ারিতে নির্বাচনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। নিউ ইয়র্কে মার্কিন দূতের সঙ্গে বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দিয়েছেন জাতিসংঘ অধিবেশনে। নির্বাচনে শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। ভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে দাবি বিএনপির। অসত্য বক্তব্যের নিন্দা জামাতের। পিছিয়ে গেল চাকসু নির্বাচনও। 12 অক্টোবরের পরিবর্তে 15 অক্টোবর নির্ধারণ। কারচুপির অভিযোগ তুলে পুনরায় চাকসুর ভোট গ্রহণ দাবি ছাত্রদলের। এবং মারণাস্ত্র ও বোমা মেরে জুলাই আন্দোলন দমনের হাসিনা ইনুর কথোপকথনের প্রমাণ মিলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2 সাক্ষীর জবানবন্দি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।